ইউনূস মোদির প্রথম বৈঠকে হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। এক লাখ ৮০,০০০ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য উপযুক্ত বলছে মিয়ানমার। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে বলছেন অর্থনীতিবিদরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। অবশেষে কথা হলো বাংলাদেশ ভারতের শীর্ষ নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির। বিমস্টেক সম্মেলনের পার্শ্ব বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। তবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক স্থিতিশীল পরিবেশ দেখতে চায় ভারত। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাংগ্রিলা হোটেলে শুক্রবার দুপুরে বৈঠক হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঢাকা দিল্লি টানাপোড়েনের মধ্যে প্রথম এই দ্বিপক্ষীয় বৈঠক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে, আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র সচিবও বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদির অবস্থান তুলে ধরেন। प्रधानमंत्री जी ने इसके बारे में भी अपनी सोच प्रोफेसर यूनुस से साझा की और आशा जताई कि हम आगे चलते एक डेमोक्रेटिक, इंक्लूसिव और स्टेबल बांग्लादेश देखेंगे और उसमें इलेक्शंस का अपना एक रोल होता है, वो सब जानते हैं। সংখ্যালঘু নিরাপত্তা প্রসঙ্গে ডক্টর ইউনূসের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাসের কথাও জানান ভারতীয় সচিব। उन्होंने आशा जताई कि बांग्लादेश सरकार इस विषय पे अपनी जिम्मेदारियों पे खरी उतरेगी और इन चीजों को आगे इनकी जांच करेगी। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন। এদিকে ইউনূস মোদি বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষকরা। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক যাই হোক না কেন, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিয়েছেন তারা। নাইম আহমেদের রিপোর্ট। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে শঙ্কা প্রকাশ করে ভারত। তবে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি সত্য নয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। প্রফেসর ইউনূস যে কথাগুলো তুলে ধরেছেন, এগুলো বাংলাদেশের বাস্তব সমস্যা, এগুলার সুনির্দিষ্ট জবাব আসা উচিত ছিল মোদির কাছে। মোদির পক্ষ থেকে যেগুলো বলা হয়েছে এগুলো সম্পূর্ণ বাজে, ভুয়া। এখানে কোনো রকমের সংখ্যালঘু নির্যাতন কিছুই হয় না। এছাড়া বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে দুই দেশের সরকারের একে অপরের প্রতি বিশ্বাস দৃঢ় করার প্রতি গুরুত্ব আরোপ করেন বিশ্লেষকরা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ওনার বাধ্যবাধকতা আছে, ওনারও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আছে, কিন্তু আমরা যাতে এই ব্যক্তিগত পর্যায়ে একজন আরেকজনকে মোটামুটি ভাবে বিশ্বাস করতে পারি কিনা। দুই দেশের রাজনৈতিক পার্থক্য ও অবস্থা যাই হোক না কেন, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে আলোচনায় বসে তার সমাধান গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। দুই দেশের জনগণকে দেখতে হবে, দুই দেশের যারা এস্টাবলিশমেন্ট তাদেরকে দেখতে হবে যে না, আমাদের হাইয়েস্ট লেভেলে আমরা বসার জন্য রেডি। হাইয়েস্ট লেভেলে যে আমরা বসেছি, এটা প্রথম একটা ভিজুয়াল এফেক্ট, এবং ইট সেইজ দ্যাট নো, থিংস মে নট বি ভেরি গুড, বাট অ্যাট লিস্ট উই ক্যান সিট টুগেদার এন্ড টক অ্যাবাউট থিংস। নাইম আহমেদ, ২১ টেলিভিশন। ইউনূস মোদি বৈঠক আশার আলো জাগিয়েছে ও দুই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে মন্তব্য করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে এবং দুই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
এবং আমি যতদূর দেখেছি তাতে করে আমার মনে হয়েছে যে এই ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে দুই দেশের মানুষকেই এটা উপকার করবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার একটি তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসাবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। 2018 থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশ 6 ধাপে এই তালিকাটি মিয়ানমারকে সরবরাহ করে। অন্যদিকে আরও 70,000 রোহিঙ্গাকে অতিরিক্ত যাচাই বাছাই শেষে তাদের চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে। শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড খলিলুর রহমানকে এই তথ্য জানান মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শ। প্রায় 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে 1,80,000 জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসাবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি। Myanmar government has confirmed that these 180,000 people are now fit to return to Myanmar. For the remaining numbers of the original list that we prepared, we'll continue to and expedite the verification process. যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণায় অর্থনীতিতে বিরূপ প্রভাবের আশঙ্কা দেখা দিয়েছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শুল্ক হার কম থাকায় রপ্তানি বাণিজ্যের সম্ভাবনাও দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। মানিক শিকদারের রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ দেশটির সব বাণিজ্য অংশীদারদের পণ্য আমদানির উপর রেসিপ্রোকাল শুল্ক আরোপের ঘোষণা দেয়ায় সারা বিশ্বে চলছে আলোচনা সমালোচনা। বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ইউএসএতে এক্সপোর্ট করে টোটাল গার্মেন্টসের 20%, ইউএসএ ইম্পোর্ট করে টোটাল গার্মেন্টসের 9%। তার মানে একটা মেজর ট্রেড কিন্তু এই দুই দেশের মধ্যে গার্মেন্টস নিয়ে হয়। তো যে কোনো রকম চেঞ্জেসে এফেক্টটা কিন্তু দুই দেশকেই সমানভাবে ভোগ করতে হবে। চীন, ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো বাংলাদেশের তুলনায় যুক্তরাষ্ট্রকে বেশি শুল্ক দেবে। হাই প্রাইসড কাপড় যারা কিনেন তারা সেটা যদি এফোর্ড করতে না পারেন তারা তো লো প্রাইসের দিকে যাবে, তো সেখানে ইম্প্যাক্টটা কিছুটা মিটিগেটেড হতে পারে। যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা শুল্কের বোঝা বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদকের উপর চাপিয়ে দিতে পারে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ এই অর্থনীতিবিদের। ওদের যে যুক্তিটা হবে, $10 পণ্য যদি আমি $13 ইমিডিয়েটলি উঠায় দিই তাহলে বাজারে চাহিদা কমবে, আর বাজারে চাহিদা কমলে তো আমাদের ব্যবসা কমবে। তো সেজন্য কি করতে হবে, ট্যারিফটা এটা তোমরা দাও। সংকটের মাঝেও নতুন সম্ভাবনার সুযোগ আছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই থেকে একটা শিক্ষা নিয়ে যে আমরা যাতে এই ধরনের কোনো সিচুয়েশন হলে ফাইট করতে পারি, ভয় না পাই, এবং একক দেশগুলোর প্রতি নির্ভরশীলতা আমাদের কমায়া নতুন জায়গাগুলোতে কিন্তু আমাদের যেতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে অবকাঠামোগত উন্নয়ন, নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ সরবরাহ সহ সরকারের সহযোগিতার আহ্বান সংশ্লিষ্টদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজশাহীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর পিটুনিতে অভিযুক্ত নিহত। আবার আমন্ত্রণ 21 সংবাদে। রাজশাহী বাগমারা উপজেলার রনসিবাজার এলাকায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত হয়েছেন। সে সময় বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হন 2 পুলিশ সদস্য। নিহতরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার গোলাবাড়ি গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও একই গ্রামের আমিনুল ইসলাম। পুলিশ জানায় সন্ধ্যায় আব্দুর রাজ্জাক রনসিবাড়ি বাজারে নজরুলের চায়ের দোকানে চা পান করছিলেন। আমিনুল দোকানে ঢুকে রাজ্জাককে ছুরিকাঘাত করে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আমিনুলকে ধাওয়া করলে গ্রামের এক বাড়িতে পালিয়ে থাকার চেষ্টা করে। ক্ষুব্ধ লোকজন বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমিনুলকে পিটিয়ে হত্যা করে। বাধা দিতে গিয়ে বিক্ষুব্ধদের হামলায় 2 পুলিশ আহত হন। একটি কবর খুললে একজন গোরখোদক সরকারিভাবে পান মাত্র 11 টাকা। আবার প্রতিদিন সবার ভাগে একটি কাজও মেলে না। মৃতের স্বজনদের বকশিসের উপর নির্ভর করে চলে তাদের জীবিকা। গোরখোদকদের জীবনযুদ্ধে কথা জানাচ্ছেন মফিউর রহমান।
প্রায় ৪২ বিঘা জুড়ে ঐতিহ্যবাহী আজিমপুর কবরস্থান। ২ শিফটে কাজ করেন ৬০ জন গোরখোদক। প্রতিদিন গড়ে কবর দেওয়া হয় ১৫ থেকে ২০ জনের। প্রতিটি কবরের জন্য গোরখোদকদের নির্ধারিত ফি মাত্র ১১ টাকা, যা দিয়ে তাদের জীবিকা নির্বাহ প্রায় অসম্ভব। সরকারি রেট আমরা বলতে পারতাম না, আমরা তো সরকারি চাকরি করি না, আমরা তো ঠিকাদার আন্ডারে কাজ করি। খুঁড়ার পরে দেখা যায় যারা খুঁড়ায় ওনারা খুশি হয়ে আমাদেরকে যা দেয় এটাই আমরা বন্টন করি, আমাদের সরকারি কোনো বেতন নাই। ঢাকা দক্ষিণের ঐতিহ্যবাহী এই কবরস্থানে গোরখোদকদের জীবিকা চলে মূলত বকশিসের ওপর ভরসা করে। কবর দেখশন করে রাখি, যত্ন করে রাখি, তার জন্য ৩০০-৪০০ এরকম করে খুশি হয়ে দেয়। পাবলিকে যত দেয় মানে খুশি হয়ে যা দেয় তাই আমরা নিয়ে। মৃতদের দাফন সহ নানা সময় জিয়ারত করতে আসা স্বজনদের বকশিসের ওপরই চলে এমন আরও অনেকের সংসার। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে ঋণের চতুর্থ কিস্তি পাওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটি নিরসনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। IMF এর শর্ত পূরণের প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশ এখনও সেগুলো কার্যকর করতে পারেনি। ঋণের বাকি কিস্তি পাওয়া না গেলে অর্থনীতিতে নতুন সংকট তৈরির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। IMF এর কাছ থেকে ৪৭০ কোটি ডলারের ঋণের মধ্যে ৩ কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। তবে শর্ত পূরণ না করায় বিপত্তি দেখা দিয়েছে চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে। এমন প্রেক্ষাপটে শনিবার দেশে আসছে IMF এর প্রতিনিধি দল। বিশেষজ্ঞরা বলছেন, IMF এর কাছ থেকে বাকি অর্থ পেতে বাংলাদেশের সামনে ৩টি বাধা রয়েছে। এগুলো অতিক্রম করতে না পারলে চতুর্থ কিস্তি পাওয়া কঠিন হবে। সরকার যদিও বলছে যে শর্তগুলো তারা অ্যাড্রেস করছে, ৩টে শর্ত খুবই চ্যালেঞ্জ বাংলাদেশ যে পরিস্থিতিতে এখন আছে। একটা খুবই সহজ করা, কিন্তু আর যে দুটো আছে সে দুটো খুবই টাফ। অন্যদিকে বর্তমানে IMF এর সব শর্ত পূরণ করার মতো অবস্থায় নেই দেশের অর্থনীতি। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ, বলছেন বিশেষজ্ঞরা। আমরা কিন্তু রাজস্ব আদায়ে এবং টার্গেট তো হচ্ছেই না, আমরা পিছিয়ে ব্যাকফুটে চলে গেছি। সে জায়গা থেকে মানে দারুণ চ্যালেঞ্জ আমি মনে করি, এবং এটা না পেলেও কিন্তু আমাদের জন্য একটা অসুবিধা। এখন আমাদের বাজেট সাপোর্টটা খুব একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। পরবর্তী কিস্তি ছাড় না হলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মত এই অর্থনীতিবিদের। খুবই জরুরি আমাদের এবারকার চতুর্থ এবং পঞ্চম যে কিস্তিটা। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি একুশের সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইউনূস মোদির প্রথম বৈঠকে হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ। 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য উপযুক্ত বলছে মিয়ানমার। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে বলছেন অর্থনীতিবিদরা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল, আর সেই সাথে একুশের পর্দায় আমাদের 15 লাইভ কনসার্টের আয়োজনে চোখ রাখুন। থাকুন একুশের সাথে।